স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে দুজনেই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী সাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, অনু, তুমি এখানে আজকে? তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে, তারপরও নিজে কান্নাকে সংযত রেখে বলল, কেন আজকে এসে তোমার এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? দেখো অনু, আই ক্যান এক্সপ্লেন। এর মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো। অনু আর নিজেকে ঠিক করতে পারল না, অঝরে কান্না করতে লাগলো আর অচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো, মেয়ে, তুমি কে? এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এসব? তোমাদের লজ্জা করে না এসব করতে? এবার সাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে 3 দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মেটাতে পতিতা ঘরে তুললেন। এবার মেয়েটি ফুঁসে উঠে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, সাফিন, তুমি চুপ করে আছো কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যাতা বলে যাচ্ছে। তুমি তাকে কিছু বলনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে? কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ল। ইরা সোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবার বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই ডিভোর্স? কিসের ডিভোর্স সাফিন? কি বলছে এই রাস্তার মেয়েটা? একটা রক্ষিতার কথায় তুমি আমায় ঠাস। আর কিছু বলতে পারলো না অনু। তার আগেই সাফিন এলোপাথারি মারতে লাগলো। তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিতা বলছিস? আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য। আর কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবি। বলে আর সাফিন ঘরে থাকলো না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল, দেখলে তো কার স্থান কোথায়। হ্যাঁ, তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকু নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তোলেনি সাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলেনি। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু সাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে সাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাপ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু সাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। সাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর সাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। সাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 22 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে সাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছিল কিছুদিন পর সবাই মেনে নেবে, আর মেনে নিয়েছিল তাদের বিয়ের 1 বছর পর। সাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল। কিন্তু চাকরি হবার পর সাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না, উঠতে বসতে নানা ধরনের কথা শোনাতো, ভালো ব্যবহার করতো না। কিন্তু তবুও কখনোই তার মুখের উপরে কোনো কথা বলেনি। তার সব কথা মানতে চেষ্টা করতো অনু। যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে। সাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল 2 বোনের মতো। অনু ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর সাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয়। অনুকে তাই প্রায়ই যাওয়া আসা করত, কিন্তু থাকতে পারতো না সাফিনের কারণে। তার কথা মতো অনুর বুকে মাথা না রেখে ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে সাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল। আর 2 দিন পর আসার কথা ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট। তার জন্যই অনু সাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগেই বাসায় এসেছিল। কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল।
সে সাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু। তারপর বারান্দায় দোলনায় বসে পড়ল। তার প্রেগনেন্সির খবর আর দেয়া হলো না সাফিনকে। সাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে সাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য। কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সাফিনকে। এসব ভাবতে ভাবতে অনু তো কখন যে ঘুমিয়ে পড়ল অনু জানে না। অন্যদিকে সাফিন ভাবছে, কি করে পারলো ও অনুর গায়ে হাত তুলতে? দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে। হয়তো ভালোবাসাটা নেই আগের মতো। আচমকা সাফিন তার হাতে আঘাত করতে লাগলো। এই হাত দিয়ে সে অনুকে মেরেছে। কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু সে তো অনুকে ভালোবাসে না। তাহলে কেন এমন হচ্ছে? মায়ায় পড়ে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে মায়া হয়েছে, তাই তার কষ্ট হচ্ছে। মেয়েটার কোনো দোষ নেই, ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে। সাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে। অসুস্থ হলে সেবা করা, সকালে অফিসে যাওয়ার আগে সব কিছু গোছগাছ করা, রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা, সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা। কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে যেন ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে। হয়তো ইরার ঝাঁঝালো রূপ দেখে, তার স্টাইল দেখে, কথাবার্তার আচরণ, সব কিছুতেই সাফিন মুগ্ধ হয়, যা আগে অনুর জন্য হতো। অনু মেয়েটা বড্ড সেকেলে, সবসময় শাড়ি পরে থাকে। বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকে, রান্না করে। সব কাজের জন্য সাফিনের উপর নির্ভর থাকে। সব কিছুতে তাই অনুমতি লাগবে। নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার মাঝে। বেশি সাজগোজ পছন্দ না তার। হালকা কাজল আর কপালের টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিক, এই তার সাজ। সবসময় সাধারণ থাকতে পছন্দ করে সে। অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সেজে যেত। তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না, মিশতে চাইতো না, যা মাঝে মাঝে সাফিনকে বিব্রত করে দিত। তাই তো সে তাকে পার্টিতে নিত না। অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয়। অফিসে সব সময় টিপটপ করে চলে, সবার সাথে হাসি মুখে কথা বলে। সে যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি। তার রূপের চর্চা সবার মুখে মুখে। আর সেই মেয়েটা সাফিনকে প্রপোজ করে, তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে। আর সব থেকে বড় যা সাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা। মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে, কারো ওপর নির্ভর না। ফিজিক্যাল রিলেশনে যেতে চায়নি সাফিন ডিভোর্সের আগে, কিন্তু ইরার জোর জবরদস্তিতে করায় সে আর না করতে পারেনি। এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ। তারপর কোন ঘরে যেন তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার সম্পর্কের পর সাফিন বিষণ্ণতায় ভুগত। তার মনে হতো সে অনুকে ধোঁকা দিচ্ছে। কই, অনুর সাথে মিলনের পর তো কখনোই এমন বিষণ্ণতায় ভুগত না, যেন মনটা আরও ফুরফুরে হয়ে যেত। তাই তারপর থেকেই সাফিন অনুর সাথে কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে। কিন্তু কেন জানি আবার গিল্টি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই। তাই তো সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায়। তা ঠিক 1 মাস পর আজ অনু সব জেনে যায়। আরেকটা বিষয় সে লক্ষ্য করেছে, অনুকে ছাড়া তার ঘুম হয় না। হয়তো অনেক দিনের অভ্যাস, তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে। ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে, আর তাকে বিয়ে করবে। তাই তো এত দূর আগানো। সে সঠিক সময়ে অপেক্ষায় ছিল, কিন্তু অনুর মায়া ভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারত না। অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো টানা টানা, সরু নাক, আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির ন্যায় লাল। অসম্ভব মায়া তার চেহারায়। হয়তো যে কেউ তার মায়ায় পড়ে যাবে, যেমন ভার্সিটির প্রথম দিনে সাফিন তার মায়ায় পড়েছিল। ওর প্রচণ্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু, এই জিনিসটাই টানত সাফিনকে তার মায়াবতীর দিকে। কিন্তু ইদানিং কেন যেন মায়াবতীর দুষ্টুমিগুলো তার বিরক্তির কারণ হতো। এসব কথা ভাবতে ভাবতে সাফিন বাড়িতে পৌঁছালো। বাড়িতে ঢুকে দেখলো মেন দরজা খোলা। সে তাড়াতাড়ি রুমে ঢুকলো। রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে ধুক করে উঠল। কি যেন নেই রুমটাতে। তাহলে কি সত্যি মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে? হঠাৎ সে বুঝতে পারল সে কি ভাবছে। সে তো অনুকে ভালোবাসে না। অনুর কথা ভাববে না সে, আর এখন থেকে শুধু ইরার কথাই ভাববে। কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এ ঘরেই আছে।
অনুর উপস্থিতিতে সে বুঝতে পারে। তাই তো সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো, কিন্তু অনুকে পেল না। তাই হতাশ হলো। হঠাৎ বেলকনি কথা মনে পড়ল। সে দ্রুত বেলকনিতে গেল। গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে। তাই শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ, কিছু কিছু জায়গায় কেটে গেছে, রক্ত পড়ছে। চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে। অনুর অবস্থা দেখে সাফিনের চোখ থেকে আপনা আপনি 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অনুর বাবা মা কখনোই অনুর গায়ে ফুলের টোকাও দেয়নি, তাদের একমাত্র সন্তান বলে। আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে অনুকে, তাও কোনো দোষ ছাড়াই। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কেউ এটা মেনে নেয় না। তাই তো তার জায়গাটা স্বাভাবিক। কিন্তু সাফিন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সাফিন। তারপর অনুকে কোলে নিয়ে নেয় সাফিন। অনুর গায়ে হাত দিয়ে সাফিন বুঝতে পারে ওর গা প্রচণ্ড গরম হয়ে আছে। সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর একটি পাত্রে হালকা গরম পানি এনে ঘাগুলো মুছে দিয়ে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। ও আর একটি বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে। বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু মিটমিট করে চোখ খুলে তাকায়। আর অনুর তাকানো দেখে সাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য। সাফিন অনুকে ডাকতে থাকে, অনু, অনু, খাবারটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে তোর। উঠো, উঠো শোনা। না না, অনু খাবে না। তুই পচা, তুই ভালো না। আব্বু আমারে সাফিন নাই মারছে, তোর সাথে কথা নাই। আরি, হ্যাঁ, আমি আমার বাবুকে বলে দেব তার বাবা পচা। হ্যাঁ। সাফিন জানে জ্বরের ঘরে অনু নানান ধরনের কথা বলে, কিন্তু পরের দিন সকালে কিছু মনে থাকে না। কথাটা ভেবেই সাফিন মুচকি হাসল। এমনিতে আরও বেশি পাগলামি করে, কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকায় আস্তে আস্তে কথা বলছে। ওকে, এই দেখ, আমি কান ধরে ক্ষমা চাচ্ছি, আর কখনো তোমাকে মারবো না। এবার খাবারটা খেয়ে না। খাবার খেয়ে মেডিসিন নিতে হবে, নইলে তো জ্বর কমবে না। আমরা তোকে কখনো ক্ষমা করব না। না না, তুই পচা, এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না। হঠাৎ অনু কান্না করতে লাগলো। অনুর কান্না দেখে সাফিন ব্যস্ত হয়ে পড়ল। অনুর কান্নায় যেন সাফিনের বুক ফেটে যাচ্ছে। কি হয়েছে, কান্না করছো কেন? আমি সরি বললাম তো, প্লিজ কান্না করে না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু কান্না করো না। তোমার কান্না সহ্য করতে পারি না। কথাটা বলেই সাফিন অনুকে বুকে টেনে নিল। অনু তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, আমি আপনাকে ক্ষমা করব না সাফিন। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা। হারিয়ে খুঁজবে না আমায়, কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে। তারপর সাফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার শরীর খুব ব্যথা করছে সাফিন, আমি সহ্য করতে পারছি না। অনুর প্রত্যেকটা কথা সাফিনের বুকে তীরের মতো বিঁধল। সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা। কথাটা সাফিনের কানে বারবার বাজছে। অনু কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছে? কিন্তু পরক্ষণেই ভাবল, জ্বরের ঘরে হয়তো আবুল তাবুল বকছে। তারপর সে অনুকে শান্ত করলো। ওকে, চলে যেও, কিন্তু আগে খাবারটা খেয়ে নাও। খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে। এইদিকে এসো, আমি খাইয়ে দিই, হা করো। সাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর মেডিসিন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাফিন প্লেটগুলো রেখে রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে। তাই সেও কি যেন মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হয়তো এটা শেষ জড়িয়ে ধরা আর শেষ ঘুম তার মায়াবতীর সাথে। সারা জীবনের জন্য দূরে চলে যাব, কথাটা বারবার কানে বাজছে তার। কেন জানি কথাটা সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে উঠে অনু নিজেকে ভারী ভারী অনুভব করলো। পাশে ফিরে দেখে সাফিন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায়। হঠাৎই কালকের ঘটনা মনে পড়ল অনুর। ধাক্কা দিয়ে সাফিনকে নিজের থেকে সরিয়ে নিল। মাথাটা ঝিম ঝিম করছে, শরীরটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। সারা রাত সে সাফিনের সাথে ছিল। কথাটা ভাবলে অনুর গা গুলিয়ে উঠল। সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড় গড় করে বমি করে দিল। অনুর ধাক্কায় সাফিনের ঘুম ভেঙে গিয়েছিল। অনুর ধাক্কায় সাফিন অপমানিত বোধ করল। আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাতো, তখন তো ধাক্কা দেয়নি। অনুর বমি করা দেখে সে ভাবল হয়তো জ্বরের কারণে বমি হচ্ছে। তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে, কিন্তু তার আগে অনু তাকে হাত
উঠিয়ে ধরতে মানা করে দেয়। তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায়। অনু ইগনোর সহ্য হচ্ছে না সাফিনের। হঠাৎ সে ভাবতে লাগলো, সে কি অনুকে ছাড়া থাকতে পারবে? একবার অনুর সাথে কথা বলতে হবে। সে অনুকে ডিভোর্স দেবে না, সেও থাকবে, হীরাও থাকবে, কিন্তু সে থাকবে বন্ধু হয়ে। কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নেবে? আর ইরায় অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে? সেও তো একজন লাইফ পার্টনার চায়। তাহলে ডিভোর্সের পরে কি আবার বিয়ে করবে? অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে। কথাটা ভাবতেই কেন যেন সাফিনের রাগ উঠে গেল। যেন কেউ তার ভেতর থেকে বলছে অনু শুধু তার, অনুর উপর অধিকার শুধু তারই। তারপর সে বাসায় রওনা দেয় তার অনুর সাথে কথা বলতে। অনুর সাথে কথা বলতে হবে। মানুষ তো দুটো বিয়ে করেও সংসার করে, হয়তো আগের মতো ভালোবাসতে পারবে না, কিন্তু চেষ্টা করবে। ইরা এবং সে আলাদা আলাদা থাকবে, তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে। সে দুজনের সাথে সুখে থাকবে। তাহলে ইরাকে পাবে, আর কোনো অনু অন্য কারো কাছে যেতে পারবে না। তাই হয়ে থাকবে। কথাটা ভেবেই সাফিনের ভালো লাগছে। আগে অনুকে মানাতে হবে, তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে। তার বিশ্বাস অনু মেনে নেবে তার সব শর্তে, কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে। এখন চিন্তা শুধু ইরাকে নিয়ে। কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকতে যায়। দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে, তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি। তারপর সে অনুকে খুঁজতে থাকে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, হয়তো অনু শাওয়ার নিচ্ছে। তাই তো সে অপেক্ষা করতে থাকে অনুর। অপরদিকে অনু 1 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে কান্না করছে আর ভাবছে তার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল। তাহলে কেন এমন করলো সাফিন তার সাথে? সব প্রশ্নের উত্তরটাকে দিতে হবে, তারপর সে যাবে। আর বেশিক্ষণ থাকলো না সে, কারণ এতে তার বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চাটার তো আর কোনো দোষ নেই, তবে সে কেন কষ্ট পাবে? আর কাঁদবে না সে। তার এই শেষ কান্না বাচ্চাটার জন্য হলেও তাকে বাঁচতে হবে। বাচ্চাটা না থাকলে হয়তো সে এতক্ষণ মরেই যেত। বাচ্চাটাই হচ্ছে বাচ্চার একমাত্র অবলম্বন। সে তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকতে পারবে। তাকে মানুষ করার জন্য সাফিনের মতো বাবার দরকার নেই। কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সাফিন খাটের উপর বসে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তার দিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে বসে চুল মোছায় মনোযোগ দিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকায় সাফিন। অনু মাত্র গোসল থেকে বের হয়েছে, চুল দিয়ে টপ টপ পানি পড়ছে, মলিন চেহারাটা স্নিগ্ধ হয়ে আছে। ঘোরের মাঝে সে উঠে বসে, অনুকে পেছন থেকে আঁকড়ে ধরে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। আচমকা এমন স্পর্শে অনু থ বনে গেল। দেখল সাফিন তার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছে। সে দ্রুত উল্টো দিকে ঘুরে সাফিনকে বেশ জোরে ধাক্কা দিল আর বলতে লাগলো, লজ্জা করে না আপনার? এত কিছুর পরেও আপনি আমাকে স্পর্শ করছেন? মেয়ে মানুষের শরীর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাই তো? অনুর ধাক্কাতে সাফিনের হুঁশ ফিরে, আর তার কথাতে সাফিনের রাগ উঠে যায়। তারপরও নিজেকে যথেষ্ট সংযত রেখে সে অনুকে বলে, দেখো অনু, কালকের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ভুলটা আমারই ছিল। ইরার কথা তোমাকে আগে বলা উচিত ছিল। আর আমার মনে হয় আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি ইরাকে ভালোবাসি, তাই জোর করে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। আমি তোমাকে ভালোবাসি না। কথাটা শুনে অনু কান্নায় ভেঙে পড়ল আর সাফিনকে প্রশ্ন করলো, কি দোষ ছিল আমার, যার কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি কমতি রেখেছিলাম আমি? সব সময় আপনার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছি, আপনার ভালো লাগা খারাপ লাগা নজরে রেখেছি, আপনার সব কাজে আপনাকে একজন ভালো বন্ধুর মতো সাপোর্ট করেছি। তাহলে কেন আপনি এমন করলেন? কেন সাফিন আমাকে এত বড় শাস্তি দিলেন? আপনার এক কথায় আপনাকে বিশ্বাস করে নিজের বাবা মায়ের ভালোবাসাকে পায়ে ঠেলে আপনার হাত ধরে আপনার সাথে চলে এসেছি। বিশ্বাসের এই মর্যাদা দিলেন? ভাবলেন না কালকে আপনার ওইসব কথা শুনে আপনার সাথে সংসার করব বলে পড়ে আছি শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলোর জন্যই এখানে থাকা। একবার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন, আর কখনোই আপনার সামনে আসবো না। চিরদিনের জন্য চলে যাব আপনার জীবন থেকে। শেষ কথাটা শুনে সাফিন মাথায় উঁচু করে অনুর দিকে তাকালো। আমার পুরো কথাটা তো একবার শোনো না, আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এবার সাফিন রেগে যায়। অনু কখনোই তার আগে পুরোটা শুনতে চায় না। কথার মাঝে কথা তাকে বলতেই হবে। আগে পুরো কথাটা তো শুনবে, তা না আগে তার প্রশ্নের জবাব দাও।
তাই সাফিন রাগের মাথায় দাঁতের দাঁত চেপে বলে দেয়, কি আছে তোমার? না চেহারা, না যোগ্যতা, শুধু পারো কতগুলো অখাদ্য রান্না করতে। সারাদিন শাড়ি পরে ঘুরে বেড়াও, কোনো বড় পার্টিতে নিয়ে গেলে বুড়ো সেজে বসে থাকো। আমার বন্ধুদের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলো না। কতটা বিব্রত হতে হয় আমাকে তোমার জন্য জানো? যখন আমার বন্ধুরা বলে তোর বউটা বড্ড সেকেলে, ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ আই ফিল এম্বারেসড বিকজ অফ ইউ। আমার বিষয়ে খেয়াল রাখা বলছো তো? তোমার আর সারাদিন বাসায় কাজই বাকি, তাই তো আমার ভালো লাগা খারাপ লাগার বিষয়ে নজর রাখো। সারাদিন বাসায় থাকো আর আমার অন্ন ধ্বংস করো। প্রতিদিন রাত্রে বাসায় আসলে কানের সামনে মশা মাছির মতো ভন ভন করতে থাকো। আজকে এটা হয়েছে, সেটা হয়েছে, হ্যান ত্যান। ফ্রাইডে হলে ঘুরতে যাব, রিকশায় চড়বো। যত লো ক্লাস মেন্টালিটির আদিক্ষেতা। দূরে দূরে কোথাও ঘুরতে যেতে চাও না, সামান্য রোমান্স করতে গেলে পালাই পালাই করো। ইউ ডোন্ট ইভেন স্যাক্রিফাইসড মি ইন টু বেড। তোমার বেড পারফরমেন্সও অত ভালো না। আর এরাকে দেখো, যেন সাক্ষাৎ একজন মডেল। যেমন রূপ তেমনি গুণ, একজন স্বাধীন নারী। এমন মেয়ে আমি সবসময় চাইতাম আমার লাইফ পার্টনার হিসেবে। ইভেন তার বেড পারফরমেন্স তোমার থেকে 1000 গুণ ভালো। বেডে সে আমাকে তোমার থেকে ভালো সাপোর্ট করে। ঠিক এইসব কারণে আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শুনতে পেরেছো তুমি? এখন আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার ওই মুখ কখনো আমাকে দেখাবে না। ডিসগাস্টিং। বলে সাফিন কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। কি বলতে চেয়েছিল আর কি হয়ে গেল। উফ। অন্যদিকে অনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলে গেল সাফিন? ছি ছি। সে বসে বসে অন্ন ধ্বংস করছে। সে শাড়ি পরে, তাই সে সেকেলে। সে সাফিনকে বিছানার নিজের উপর ঘৃণা হচ্ছে। এই লোকটাকে সে এতদিন ভালোবেসেছিল, একসাথে থেকেছে আর এত বিশ্বাস করেছে, আর সে কিনা তাকে এসব কথা বলে গেল। অনুর ভালোবাসা তার কাছে আদিক্ষেতা মনে হয়। তার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। চোখের পানি বাদ মানছে না। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। কোনো কিছু না নিয়ে সে বাসা থেকে বের হয়ে গেল অনু। রাস্তায় এলোমেলোভাবে হাঁটছে। সে বারবার সাফিনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত খাবারের খোঁটা তাকে শুনতে হলো। এত ভালোবাসার এই ফল পেল সে? তার ভালোবাসা তো কোনো খাত ছিল না। এখন সে কোথায় যাবে? বাবা মায়ের কাছে যাবার মুখ নেই তার। তাদের কথা অমান্য করে সে সাফিনের সাথে গিয়েছিল। এখন কোন মুখে সে বাবা মায়ের কাছে আসবে? আশ্রয় চাইবে? এসব কিছু ভাবতে ভাবতেই সে পাশের একটা পার্কে গিয়ে বসে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তার উপরে শরীরে অসম্ভব ব্যথা ও জ্বর। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে। পিছনে ফিরে সে দেখতে পেল সাদাত ভাই। প্রায় 30 মিনিট শাওয়ারের পর সাফিনের মাথা ঠান্ডা হলো। সাথে সাথে তার মাথায় এলো রাগের মাথায় সে অনুকে কী সব বলেছে। প্রায় সাথে সাথে সে কোনোরকম টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অনু ঘরে নেই। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি অনুর নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোনটা ড্রেসিং টেবিলের সামনে বাজছে। তাই ভাবলো সে হয়তো ঘরেই আছে। তাই সে জোরে জোরে অনুর নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এবার সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে উপলব্ধি করতে পারছে সে অনেক বড় ভুল করেছে, যার কোনো ক্ষমা হয় না। সে কি করে মুখ দেখাবে অনুর সামনে? কোন মুখে যাবে তার সাথে কথা বলতে বা ক্ষমা চাইতে? সে কি তার শর্ত মেনে নেবে, থাকবে তার বন্ধু হয়ে? মনে হয় শেষ আশাটাও সে যে নিজ হাতে হত্যা করেছে। অনু বাচ্চামো স্বভাবের হলেও আত্মসম্মানটা খুব বেশি। একবার সাফিন অনুকে আইসক্রিম খাওয়া নিয়ে কথা শোনায়। তারপর থেকে সে আর শত অনুরোধের পরেও আর ক্ষমা চাওয়ার পরেও আর আইসক্রিম খায়নি। যেখানে আইসক্রিম সবচেয়ে প্রিয় খাবার, সে সব কিছুকে না করতে পারলেও আইসক্রিমকে না করতে পারতো না। সাফিনের নিজেকে এখন জুতা পিটা করতে ইচ্ছে করছে। কি করে পারলো অনুকে এসব কথা বলতে, যা একটাও সত্যি না? কথাগুলো সাফিন মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। না, যে করেই হোক তার অনুর কাছে মাপ চাইতে হবে। মাপ চাইলে তো কেউ ছোট হয়ে যায় না। অনু হয়তো তাকে মাফ করে দেবে, কারণ ও জানে সাফিন রাগের মাথায় কি বলে তা নিজেও জানে না। পরে ঠিকই সে তার ভুল বুঝতে পারে। সাফিনের রাগটা বরাবরের মতোই বেশি, যা মাঝে মাঝে সাফিনকে বিপদে ফেলে দেয়। একবার রাগ উঠলে সে আর নিজের মধ্যে থাকে না, যা নয় তাই বলে ফেলে।
অনু তার রাগ কন্ট্রোল করার জন্য সব সময় বলতো, আরও বলতো এই রাগের কারণে হয়তো একদিন সব কিছু হারাবে। তাহলে কি সে অনুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল? সাদাত অনুর আপন মামাতো ভাই। সে তার ছেলেকে নিয়ে এখানে খেলতে এসেছে। সে আশেপাশেই থাকে। তার ছেলেকে জন্ম দেওয়ার সময় সাদাত ভাইয়ের স্ত্রী মারা যায়। তারপর সে আর বিয়ে করেনি। এখন স্ত্রীকেই ভালোবাসেন তিনি। ছেলেকে নিয়ে দিন কাটে তার। সাদাতের ছেলের বয়স 4 বছর। নাম সাদ। ভীষণ মিষ্টি দেখতে আর সারাদিন পাকা পাকা কথা বলে, ঘর মাতিয়ে রাখে। সাদাত অনুর ভাই, কম বেস্ট ফ্রেন্ড বেশি। সে তার জীবনের সব কথাই তাকে বলতো, কিন্তু বিয়ের পর তার সাথে আর বেশি যোগাযোগ হয়নি, কারণ শাফিন তার সাথে কথা বলা পছন্দ করতো না। আর শাফিন পছন্দ করে না এমন কোনো কাজই অনু দ্বিতীয়বার করতো না। সাদাত সবসময় অনুকে একজন গাইডের মতো প্রোটেক্ট করত, সকল বিষয়ে ভালো পরামর্শও দিত। যদিও সে অনুর থেকে বয়সে প্রায় 10 বছরের বড় ছিল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করল। সাদাতকে দেখে অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। হঠাৎ জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এমন আচরণে সাদাত হকচকিয়ে গেল। তারপর সে আস্তে করে তাকে শান্ত করলো। হয়েছে অনু, আর কাঁদে না বাচ্চাটা। কি হয়েছে তোর? আমাকে বল, কান্না থামা, কথা বল আমার সাথে। শাফিনের সাথে কিছু হয়েছে? তারপরও অনু কান্না করতে থাকলো। এবার সাদাত একটু জোরে ধমক দিল, চুপ, একদম কান্না থামা, কান্না থামা বলছি। তারপর অনু আস্তে আস্তে শান্ত হলো। এবার বল, কি হয়েছে, কান্না করছিস কেন? শাফিনের সাথে রিলেশনের সব কথাই সে জানতো, এবং কি কি বিয়ের পরেও কয়েকদিন ভালো সম্পর্ক ছিল তাদের। কিন্তু আস্তে আস্তে অনু নিজেকে গুটিয়ে নেয়। এবার অনু শুরু থেকে একে একে সব ঘটনা সাদাতকে বলে দেয়। সব কথা শুনে সাদাত খুব রেগে যায়। সে খুব ভরসা করে অনুকে শাফিনের হাতে তুলে দিয়েছিল। শাফিন অনুকে ভালো রাখার আশ্বাস দেয় সাদাতকে। তাহলে কি এই তার ভালো রাখার নমুনা? প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে ছেড়ে দেওয়া। সে অগ্রসর হয় শাফিনের কাছে যাওয়ার, কিন্তু অনু বাধা দেয়। সে চায় তার ভালোবাসার মানুষটি ভালো থাকুক, আর তা যদি হয় তাকে ছেড়ে, তাহলে সে নাই বা থাকলো তার জীবনে। বেঁচে থাকার অবলম্বন তো আছে তার, আর কি চাই। তারপর সাদাত তাকে জোর করে তাদের বাসায় নিয়ে যায়, আর কিছু খাইয়ে বিশ্রাম নিতে বলে। সে অনুদের বাসায় অগ্রসর হয়। তারপর অনু বাবা মায়ের কাছে সব খুলে বলে। তারা মেয়ের এমন অবস্থার কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সাদাত তাদের সামলায় এবং নিজেদের অনুর জন্য শক্ত করে হতে বলেন, কারণ অনুর এখন আপনজনদের খুব প্রয়োজন। তাকে তার লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হলে তাদের সাপোর্টের দরকার হবে। আর অনু খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন ক্লান্ত থাকায় বিছানার সাথে গা এলিয়ে দিতেই দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে। তার ঘুম ভাঙে সন্ধ্যায়, মাথা কারো ঠান্ডা হাতের স্পর্শে। স্পর্শটি তার খুব চেনা, এটি তার মায়ের হাতের স্পর্শ। আচ্ছা, মমতার স্পর্শগুলো কি এমনই হয়? অন্ধকারে ঘরে বসে আছে শাফিন। ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে, কেমন যেন ফাঁকা ফাঁকা, ঠিক যেমন শাফিনের মনটার মতো। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। সে তো এটাই চেয়েছিল, অনু যেন চলে যায়। তাহলে তো সে ইরা ভালো থাকবে। অন্য সাধারণ দিনগুলো হলে শাফিন এতক্ষণে অফিস থেকে ফিরত। অনু হাসি মুখে দরজা খুলত। ঘামে জর্জরিত শরীরে শাফিনকে অনু জড়িয়ে ধরত, যা ইদানিং শাফিনের বিরক্ত করে তুলত। তারপর হাত থেকে ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে যেত। কারবার থেকে কাপড় নিয়ে শাফিনকে ঠেলে ওয়াশরুমে ঢোকাতো, আর তার কাপড় চোপড়, মানি ব্যাগ, ঘড়ি সঠিক জায়গায় রেখে দিত। শাফিন শাওয়ার থেকে বের হলে টাওয়াল দিয়ে মাথায় মুছে দিত। তারপর তার সারাদিন কাজকর্মগুলো হাসি মুখে শাফিনের সাথে শেয়ার করত। কিন্তু শাফিন আগে বিরক্ত না হলেও ইরার সাথে সম্পর্ক হওয়ার পর কেন যেন এগুলো বিরক্ত লাগতো। মাঝে মাঝে অনুকে ধমক দিয়ে চুপ করাতো। তারপর দুজনে ডিনার করে শুয়ে পড়তো। আর যেদিন ইরার সাথে বাইরে থেকে ডিনার করে আসতো, সেদিন অনু না খেয়ে শুয়ে থাকতো। তাই অনুকে খাওয়ানোর জন্য সামান্য হলেও শাফিন খাবার খেত। শাফিনের খুব ইচ্ছে করছে অনুর সাথে দেখা করতে, একটু কথা বলতে, কিন্তু না, সে বলবে না। তাই তো সে ইরান নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন অপর পাশ থেকে ব্যস্ত দেখাচ্ছে। ঘন্টা দুয়েক আগে ইরার সাথে কথা হয়েছে ওর। তার বেশিরভাগ কথাই ছিল হানিমুনে কোথায় যাবে, এঙ্গেজমেন্ট রিং কেমন হবে, তাদের ওয়েডিং কেমন হবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসব নিয়ে। তার আসল বিষয় ছিল কিভাবে অনুকে ডিভোর্স দিতে হবে। সে নাকি তার পরিচিত ভালো ডিভোর্স লয়ারের সাথে কথা বলে রেখেছে।
কালকে সকালে যাবে তারা লয়ারের সাথে সরাসরি কথা বলতে। কিন্তু সত্যিই কি সে চায় অনুকে ডিভোর্স দিতে? তার মাথায় নানা জিনিস ঘুরপাক খাচ্ছে। না, সে আর ভাবতে চায় না। সে আবার ইরার নাম্বারে ডায়াল করে, কিন্তু এবারও ব্যস্ত দেখায়। তাই সে চুপচাপ বেলকনিতে গিয়ে সিগারেট ধরায়। অনু থাকা অবস্থায় শাফিনকে কখনো সিগারেট খেতে দিত না। অনু সিগারেটের গন্ধ সহ্য করতে পারত না। তাই শাফিন প্রায় সিগারেটের স্বাদ ভুলে গিয়েছিল। কিন্তু আজকে সারাদিনে সে 1 প্যাকেট সিগারেট শেষ করেছে। এবং এসব ভাবনার মাঝেই এরা ফোন ব্যাক করে। রাত 10:30। অনুকে নিয়ে তার বাবা মা বাড়ি ফিরেছে। আরও আগেই আসার কথা ছিল, কিন্তু সাদাত ডিনার না করিয়ে ছাড়ল না। তারা বেশ কিছুক্ষণ ঘরে আড্ডাও দিল অনুর ছোটবেলা নিয়ে। তাকে কিভাবে সবসময় সাদাত শায়েস্তা করত তা নিয়ে বেশ হাসাহাসি করলো। এসবের মধ্যে অনু প্রায় চুপই ছিল। মাঝে মাঝে 2-1টা কথা বলেছে, আর বেশিরভাগ সময় চুপ থেকে মুচকি হেসেছে। অনু ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু ছিল, সারাদিন দুষ্টুমি করে বেড়াতো। আর সাদাত সবসময় তাকে দুষ্টুমির জন্য শাস্তি দিত। শাস্তি পেয়ে অনু মাঝে মাঝে কান্না করত, তারপর আবার সবাই মিলে তাকে হাসাতো। এই সবই ছিল অনুকে শাফিনের দেওয়া কষ্ট থেকে কিছু সময়ের জন্য দূরে রাখার চেষ্টা মাত্র। বাসায় এসে অনু নিজের ঘরে ফ্রেশ হলো। বিকেলে ঘুমানোর কারণে এখন আর ঘুম আসছে না। তার সারা সন্ধ্যায় কান্না আটকে রাখতে পারলেও এখন আর কান্না বাদ মানছে না। সে বালিশে মুখ গুজে চিৎকার করে কান্না করতে লাগলো। এর মাঝে হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল। সে তাড়াতাড়ি কান্না বন্ধ করে দরজা খুলে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এত রাতে কোনো প্রয়োজন ছিল কি? অনুর মা বুঝতে পারলো অনু এতক্ষণ কান্না করছিল। চোখ মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে তার। মেয়ের জীবনটা কেন এমন হলো ভেবে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানতো অনু একা থাকলে কান্না করবে, তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নিজেকে শক্ত না করতে পারে ততদিন পর্যন্ত সে অনুর সাথে থাকবে, তাকে সাপোর্ট করবে। কারণ এই সময় মায়ের মানসিক চাপের কারণে বাচ্চাদের সমস্যা হয়ে থাকে, যা মোটেও ভালো না। সে জানে বাচ্চাটা অনুর বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি। সাদেতের কথা অনুযায়ী শাফিন তাকে ডিভোর্স দিবে বলেছে। তাই একটা ডিভোর্সি মেয়ের একটা বাচ্চা দুনিয়াতে আনতে হলে অনুকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তার জন্য তার প্রচুর সাপোর্টের দরকার আর মোটিভেশন দরকার, যা অনুর বাবা মা ও সাদাত দেবে। অনুকে বোঝাতে হবে ভালো থাকার জন্য কোনো শাফিনের মতো কোনো পুরুষ মানুষের প্রয়োজন নেই। তাই তো সে বলল, অনুর মা, কেন কোনো দরকার ছাড়া কি আমি আমার মেয়ের কাছে আসতে পারি না বুঝি? আমি এমনিতে এসেছি তোর সাথে থাকবো বলে। কতদিন হয় তোর সাথে থাকি না। অনু বুঝতে পারলো তার মা হয়তো বুঝতে পেরেছে সে এখন কান্না করেছে, তাই তার সাথে থাকতে এসেছে যাতে সে কান্না করতে না পারে। এর মাঝে অনুর বাবা হাতে করে গরম দুধ নিয়ে প্রবেশ করে। আরে বাবা, তুমি তোমার তুমি তোমার হাতে দুধ কেন তুমি তোমার হাতে দুধ কেন? তোমার জন্য মামুনি। এখন তোমার সাথে অন্য আরেকজন আছে, তাকে তো সুস্থ হয়ে ঘরে আসতে হবে নাকি? তার জন্য তো বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। আমি কিন্তু না শুনবো না, তাড়াতাড়ি করে দুধটুকু ফিনিশ করো। কিন্তু আমি তো দুধ খাই না, তুমি তো জানো। প্লিজ বাবা, জোর করো না। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তো তোমাকে খেতে দিচ্ছি না, আমি তো আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি। আমার সাথে খেলতে হলে তো তাদের যথেষ্ট শক্তির প্রয়োজন। তাড়াতাড়ি শেষ করে। অনু বুঝতে পারলো এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অজ্ঞাত অনুকে নাক চেপে দুধটুকু খেয়ে ফেলতে হলো। বরাবরই দুধ অনুর অপছন্দনীয় খাবার, তাকে জোর করে দুধ খাওয়ানো যায় না। কিন্তু তার সন্তানের ভালোর জন্য তো এতটুকু করতেই পারে। সে যেখানে তার বাবা মা অনেক দূরে ঠেলে না দিয়ে এত আপন করে নিয়েছে তার সন্তানের জন্য, সেখানে দুধ খাওয়ার কি এত বড় কাজ? ঠিক সেই মুহূর্ত থেকে সে প্রতিজ্ঞা করলো শাফিনকে মনে করে সে আর কান্না করবে না। সে যাকে ভালোবাসে না তার জন্য সে কান্না করে তাকে যারা ভালোবাসে তাদের জন্য কেন কষ্ট দিচ্ছে। অনু তার বাবা মাকে জড়িয়ে ধরল আর তাদের জীবনে এগিয়ে যাবে বলে আশ্বাস দিল। সে যেখানে থাকবে না কোনো শাফিন নামের কোনো পিছুটান। ভালো থাকার জন্য প্রথমে যা করতে হবে তাহলে এই শহর থেকে দূরে থাকা। কারণ এই শহরের আনাচে কানাচে তার প্রেম করে বেরিয়েছে। তাই এখানকার প্রত্যেকটা জায়গা শাফিনকে মনে করিয়ে দেয়। তাই সে শহর থেকে দূরে চলে যাবে।
তারপর সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া চালিয়ে যাবে, কারণ সাফিনদের যোগ্যতার প্রশ্ন তুলেছে। তার থেকে বেশি যোগ্য হয়ে তবেই সে সাফিনের সামনে দাঁড়াবে আর দেখিয়ে দেবে সাফিন কখনো তার যোগ্য ছিল না। তার অতীতকে ভুলানো সব থেকে ভালো উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, এত ব্যস্ত রাখা যাতে অতীত নিয়ে ভাবার সময়ই না থাকে। আর এর সব থেকে ভালো মাধ্যম হচ্ছে লেখাপড়া চালিয়ে যাওয়া। সাফিন নামে যে কেউ ছিল, একজন তার জীবনে ছিল, তা একেবারের জন্য মুছে ফেলতে চায় অনু। কিন্তু চাইলেই কি সব কিছু মন থেকে মুছে ফেলা যায়? ঠিক কোনো এক গভীর রাতে দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসে কালো অতীতগুলো, সাথে কিছু সুখময় স্মৃতি। সাফিনের সাথে খুব তো খারাপ ছিল না সে। অনু বিবিএ কমপ্লিট করার পর বিয়ে করে, তারপরে আর পড়াশোনা বা চাকরির দিকে ঝোঁকেনি সে, কারণ অনুর সবসময় ইচ্ছে ছিল বিয়ের পর সে চাকরি করবে না, সংসারী হবে, সাফিনের পছন্দ মতো রান্নাবান্না করবে, ঘর গোছাবে, বাচ্চা পালবে আর সাফিনের খেয়াল রাখবে। তাই তার নিজেরও পড়াশোনা কন্টিনিউ করেনি বা সাফিনও আগ্রহ দেখায়নি। ইরার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে সাফিন। ফোন ধরতে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছিল এতক্ষণ যাবৎ? সে কখন থেকে ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে। সাফিনের এই কথাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য। সেও বলে ফেলে, কেন, এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে? কার সাথে কথা বলছি, কী কথা বলছি, কতক্ষণ ধরে কথা বলবো, সব কিছু তোমাকে বলতে হবে? আমাকে কি অনু পেয়েছো যে সব কিছুর কৈফত আমি তোমাকে দেব, সব কিছুতে তোমার পারমিশন চাইব? হঠাৎই সাফিন দমে গেল। সে শান্ত স্বরে ইরাকে বলল, সরি ইরা, ভুল হয়ে গেছে, আসলে মাথা ঠিক ছিল না। তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি, বারবার বিজি দেখাচ্ছে, তাই হুট করে মাথা গরম হয়ে গিয়েছিল, ভুলে বলে ফেলেছি। তুমি যার সাথে খুশি কথা বলো, আমার কোনো সমস্যা নেই। জানেই তো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা বলে ফেলি। এবার এরা স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অনু না যে তোমার রাগের ধার ধরে বসে থাকবো। যাকে আসলে এক পুরনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তাই তোমার ফোন খেয়াল করিনি। কী জন্য ফোন দিয়েছো বলো? কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে। দীর্ঘশ্বাস ফেলল সাফিন। সে অনুকে মনে না করার জন্য ইরাকে ফোন দিয়েছে, কিন্তু ইরাও তো বারবার অনুর কথা তুলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে। কেন, তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে? এমনিতে কথা বলা যাবে না? আর কিছুক্ষণ আগে কেন বলছো? প্রায় 2 ঘন্টা আগে কথা বলেছি আমরা। তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম। ইরা, চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, একা একা থাকতে ভালো লাগছে না, চলো কালই বিয়ে করে ফেলি। বললেই হলো নাকি কালই বিয়ে করে ফেলি? আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? আমরা আর কিছুদিন এভাবেই থাকি, তারপর না হয় বিয়ের কথা ভাববো। আগে তোমাদের ডিভোর্সটা হোক। আমার কত শপিং করতে হবে, ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে, কত প্ল্যানিং আছে আমার বিয়ে নিয়ে। তোমার হয়তো এটা দ্বিতীয় বিয়ে, কিন্তু আমার তো প্রথম। আমারও তো কিছু শখ আছে নাকি? তাই আর শোনো, তোমার ফালতু কথা শোনার এখন সময় নেই, আমার কিছু কাজ আছে, পরে কথা বলবো। কোনো দরকার থাকলে বলো। আর ফালতু টাইম স্পেনের জন্য আমাকে ফোন দিবে না, রাখি, বাই। কট করে ফোনটা রেখে দিল ইরা। সাফিন বারান্দার দেয়াল ঘেঁষে বসে পড়ল। রাত প্রায় 12টার কাছাকাছি। চোখে ঘুম নেই, ঘুম যেন তার অবাধ্য হয়ে গেছে। তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে। আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকে দরকার। রাতটা নির্ঘুম সিগারেটের ধোঁয়ার সাথে কাটিয়ে দিল সে। সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর সকালে ওঠার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি করে উজু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করল। কাল রাতে ভালো ঘুম হয়েছে, তাই মনটা সকাল থেকে হালকা লাগছে, যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে। কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে, তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর পেছনে কিচেনে গিয়ে সকালের নাস্তা বানাতে আরম্ভ করলো। এটা তার প্রতিদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে নামাজ পড়া, তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা, তারপর নাস্তা তৈরি করা। মাঝে মাঝে ছুটির দিনে সাফিনও তার সাথে যোগ দিত। ভাবতে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, যার সাথে সাথে মুছে ফেলল অনু। সকালে এই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। উনি দরজা খুলে দেখল সাদাত ভাই আর সাদ এসেছে। তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল।
সাদা পিমুনি বলে সাদ পিমুনি বলে লাফ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার আগে সাদা তাকে থামিয়ে দিল। সাদ বাবা, এমন করে না, তোমার পিমুনি তো অসুস্থ, তোমার পিমুনির পেটে একটা বাবু আছে, ছোট্ট বাবু, তুমি লাফ দিলে তো বাবুটা কষ্ট পাবে। তুমি কি চাও ছোট প্রিন্সেস কষ্ট পায়? সাদ মাথাটা দুই পাশে হেলে না বোঝালো, আর ওপরে দেখে হাত বাড়িয়ে দিল, মানে সে কোলে উঠতে চায়। অনু হাত বাড়িয়ে সাদকে কোলে নিল আর ডাইনিংয়ে বসিয়ে দিল। সাদকে নিজে হাতে খাবার খাইয়ে দিল। অল্প সময়ের মতো অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল। মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর। মা কী জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে। বাবা তো বাবাই হয়, মা তো হতে পারে না। সে যতই ভালোবাসুক, মায়ের ভালোবাসাটাই আলাদা। যেমন মেয়ে মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না, ঠিক বাবার ভালোবাসা মা দিতে পারে না। কথাটা ভাবতে অনুর বুক ছ্যাদ করে উঠল। তার সন্তানও তো বাবার আদর থেকে বঞ্চিত থাকবে। খাবার পরে অনু সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সাথে কিছু কথা আছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সাফেরের। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল। তার মাথাটা ভার হয়ে আছে। কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগলো দরজা খোলার জন্য। তারপর হঠাৎই আস্তে আস্তে গত 2 দিনের কথা মনে পড়ল তার। তারপর সে নিজে অগ্রসর হলো দরজা খুলতে। দরজা খুলেই দেখে এরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট যাবৎ বেল বাজাচ্ছি। কী করছিলে তুমি? শব্দ শুনতে পাওনি? দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। দেখি, সরো সামনে থেকে, আমাকে ভেতরে যেতে দাও। ইরা ঘরে গিয়ে দেখলো রুমের প্রায় নাজেহাল অবস্থা। কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে। ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এসে বলল, ছি, তোমার রুমের এই অবস্থা কেন? তুমি এত নোংরা। আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে, নিজের কাজ নিজে করবে। আর তুমি কি ভুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব? 10টার অ্যাপয়েন্টমেন্ট, অলরেডি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, যাও। সাফিন বিনা বাক্যে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। একদম শাওয়ার নিয়ে বের হবে। সারা শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে, এভাবে বেরোনো যায় না। সাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায়। আর সাফিনের ঠোঁটে অন্য সময় হলে সে নিজেও তাল মেলাতো, কিন্তু এখন কেন যেন এগুলো বিষের মতো লাগে। তাই সে ইরাকে সরিয়ে দেয়। তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে।